সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধ। দর্শক মণ্ডলী, আমরা সবাই জানি 1971-এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। 30 লক্ষ লোককে জীবন দিতে হয়েছে। মুক্তিযোদ্ধারা, এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সন্তানেরা জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 1 কোটি মানুষকে দেশান্তরিত হতে হয়েছিল। ভারতে গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন। জনপদের পর জনপদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, লুটতরাজ হয়েছিল। গোটা বাংলাদেশকে পরিণত করা হয়েছিল বধ্যভূমিতে। পাশাপাশি সমগ্র দেশটাকে মুক্তিযোদ্ধারা পরিণত করেছিলেন একটি রণাঙ্গনে। বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেখানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেননি। আজ আমরা কথা বলবো বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে। বাংলাদেশের বিভিন্ন অংশে তারা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আসুন আমরা একে একে শুনি সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যুদ্ধকালীন সময়ের কথাগুলো। বাংলাদেশের দক্ষিণের জনপদ হচ্ছে বরিশাল। নদী বিধৌত এই অঞ্চলটি প্রকৃতিগতভাবেই ছিল অত্যন্ত বন্ধুর। মুক্তিযোদ্ধাদের জন্য বিচরণের ক্ষেত্রে এই জায়গাটি ছিল অত্যন্ত সহজ এবং সরল। একদিকে কীর্তনখোলা, আড়িয়াল খা এবং অন্যান্য যে সমস্ত নদীগুলো, সেই নদীগুলো বয়ে গেছে এই বরিশাল এবং বরিশালের আশপাশকে ঘিরে। এই নদীপথগুলোকে মুক্তিযোদ্ধারা ব্যবহার করেছিলেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। যেই বিস্তীর্ণ চরাঞ্চল এবং অরণ্যভূমি, সেখানে আশ্রয় নিয়েছিলেন তারা নিরাপত্তার জন্য। আর এখান থেকেই বারবার তারা ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সংগঠিত যে লড়াই, সে লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরই একজন হচ্ছেন রফিকুল ইসলাম নান্নু। এই যোদ্ধারা কিভাবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করলেন, আমরা তার মুখ থেকে সে কথাগুলোই শুনব। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরই আমরা বরিশাল শহরে সংঘবদ্ধ হই। আমাদের কাছে বিপুল পরিমাণ ভারী কোনো অস্ত্র না থাকায় আমরা শহর থেকে বের হয়ে যেতে বাধ্য হই। পরবর্তী ক্ষেত্রে একটু স্বাভাবিক হওয়ায় আবার আমরা নতুন করে সংঘবদ্ধ হওয়ার জন্য আমরা বরিশাল শহরে আসি। সংঘবদ্ধ হওয়ার খবর পাওয়ার পর পাকিস্তানি আর্মি আমাকে অ্যারেস্ট করে। 3 দিন সেখানে আমাকে টর্চার করে, পর আমাকে ছেড়ে দেয়। তা ছেড়ে দেওয়ার পর আবার আমরা সংগঠিত হই এবং আমি এবং আমার এক বন্ধু দুইজনে মিলে আমরা চলে যাই ভারতে ট্রেনিং করি বিহার চাকুলিয়াতে। ট্রেনিং শেষে আগস্টের 16 তারিখে আমাদের ট্রেনিং শেষ হয়। তারপর চলে আসি আমরা কল্যাণী ক্যাম্পে আসার পর সেখান থেকে আমাদের ট্রান্সফার করা হয় টাকি ক্যাম্পে আমাদের বরিশাল শহরের কিছু মুক্তিযোদ্ধা আছে। আমরা একই সাথে ট্রেনিং করছি। তাদেরকে নিয়ে 20 জনের একটা গ্রুপ করা হয়। এদেরকে নিয়ে আমাদের পাঠিয়ে দেওয়া হয় 20 জনের একটা গ্রুপ করে শ্যামসিননগর। ওই ক্যাম্পের ইনচার্জ ছিল আমাদের সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ। এই মাহফুজ আলম বেগ সাহেবের নেতৃত্বে আমরা সাতক্ষীরা, শ্যামনগর, কালীগঞ্জ, গাবড়া, পারুলিয়া এই এলাকাটায় আমরা গেরিলা অপারেশন করি। কখনো কখনো আমাদের সম্মুখ যুদ্ধেও অংশ নিতে হয়েছে। তো আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ইতিহাস হলো পারুলিয়া ব্রিজ অপারেশন, কুলাউড়া ব্রিজ অপারেশন। যখন সাতক্ষীরা পুরাটা মুক্ত হয়ে গেল, আমাদের সাতক্ষীরার দায়িত্ব শেষ, আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম। বরিশালে আমরা পৌঁছলাম। আসা দেখি বরিশালে আপনার শহরের মধ্যে কোথাও রাজাকার নাই, আর্মি আগেই চলে গেছে। কিন্তু ওয়াবদার ভিতরে কিছু মিলিশিয়া এবং রাজাকার এরা শেল্টার নিয়ে রাখছে। তা তাদেরকে আমরা সারেন্ডার করাই। 19শে ডিসেম্বর সারেন্ডার করানোর পরে আমরা তাদের সব অস্ত্রশস্ত্র নিয়ে আমরা ট্রেজারিতে জমা দিই। 25শে মার্চের কাল রাত্রিতে যখন ঢাকার বুকে পাকিস্তানি হায়নারা ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাঙালির উপরে, ভয়াবহ হত্যাযজ্ঞ সংগঠিত হলো ঢাকাসহ এর আশপাশে, তখন বাঙালিরাও চুপ করে বসে থাকলেন না। প্রথমে ইপিআর, পুলিশ সহ সশস্ত্র যেই গ্রুপগুলো আছে তারা প্রতিরোধ গড়ে তুললেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি অংশ প্রতিরোধ গড়ে তুললেন। তারপরেই তাদের সঙ্গে যুক্ত হলেন ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। কিভাবে এই যুদ্ধের জন্য জনগণ সংগঠিত হলো, কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করলেন, আর কিভাবে পাকিস্তানি হানাদারদের উপরে ঝাঁপিয়ে পড়লেন তারা, মানুষ কিভাবে সহযোগিতার হাত বাড়িয়েছিল, সেই কথাগুলো যিনি বলছেন তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। তিনি 4 নম্বর সেক্টরের অধীন মৌলভীবাজার সহ এর আশপাশে লড়াই করেছিলেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। আমরা এই বীর মুক্তিযোদ্ধার মুখ থেকে শুনব যুদ্ধকালীন সময়ে তার যুদ্ধের কথাগুলো।
7ই মার্চের ভাষণ যখন হয় তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি শেষ বর্ষে লেখাপড়া করছিলাম, মাস্টার্স। তখন এই সমস্ত আলো বাতাস সারা বাংলাদেশ কাঁপিয়ে তুলেছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেইভাবে কাঁপিয়ে তুলেছিল। আমাদের মনেও যে এরকমই ছিল যে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা স্বাভাবিক নয়, তার মানে একটা যুদ্ধ হতে যাচ্ছে এবং যুদ্ধের প্রস্তুতির মতোই মনে হচ্ছিল। তো সেই হিসাবে আমরা কিন্তু অনেকেই অশান্তির মধ্যে ছিলাম। আমার বাড়ি হলো সিলেটের মৌলভীবাজারে। আমি এবং আমার সাথে আরও যারা ছিলেন অনেকেই আমরা সেখান থেকে চলে গেছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গিয়ে আমরা যারা আমাদের সমবয়সী তাদের প্রায় অনেকেই, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আর আমি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম সেই সময়, তো ছাত্রলীগ বা আরও যারা ছিল তারা আমার সাথে দেখা সাক্ষাৎ করেছে। কি করতে হবে কি করতে হবে এক্ষুনি বলা যাবে না, প্রস্তুত থেকে এনি টাইম আমাদের ব্যবস্থা নিতে হবে। এক রাত গেছে, এর পরের রাতই আমরা রওনা হয়ে চলে গেছি ইন্ডিয়ার দিকে, অর্থাৎ কৈলাসহর। ওখানে কয়েকদিন থাকতেই আমার সাথে যারা ছিল তাদের অনেকেই ট্রেনিংয়ে পাঠিয়ে দিলাম তাদেরকে। আমার আপন 2 ভাই যারা ছিল তাদেরকে মুজিব বাহিনীতে পাঠিয়ে দিলাম। আর আমি নিজে সিআর দত্ত সাহেব আমাকে বললেন যে তুমি সিএনসি স্পেশাল ব্যাচে যাও। সিলেট থেকে আমার সাথে আরও 10 জনকে দিলেন। এই আমরা 11 জন মাসিমপুর থেকে রওনা হই আগরতলায়। আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো বিহারের চাকুলিয়ায়। চাকুলিয়া আমরা 5 সপ্তাহ ট্রেনিং গ্রহণ করি। সেই ট্রেনিং শেষে আমরা জয়েন করি এসে 4 নম্বর সেক্টরে সিআর দত্ত সাহেবের অধীনে। এবং সেইখানে সিআর দত্ত সাহেবের অধীনে যাওয়ার পর ওখানকার ব্রিগেডিয়ার ওয়াটকে কেন জানি উনি আমার সমস্ত কথাবার্তা শুনে আমাকে খুব বেশি পছন্দ করলেন, করে আমাকে বললেন যে তুমি এই নর্মাল বর্ডারে যে যুদ্ধ সেটা নয়, তোমাকে আমি আলাদা কাজ দিচ্ছি। আলাদা প্রজেক্ট নিয়ে একটা করলেন যে তুমি তোমার মুক্তিযোদ্ধা যা আছে আরও সেক্টর থেকে আরও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তুমি চলে যাবে গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে গিয়ে তুমি সেখানে মানুষকে সাথে নিয়ে বড় সম্পৃক্ত করে, বড় আকার করে যুদ্ধের ব্যবস্থা করো। যা আমাদের টার্গেট আমরা দেব, আমরা যে টার্গেট দেব সেই টার্গেট অনুযায়ী তোমাকে সেই কাজ করতে হবে। আমি অ্যাকর্ডিংলি সেই ব্যবস্থাই করেছি এবং সেই ব্যবস্থার তাতে আমরা বেশি সুবিধা পেয়েছি। এই জন্যে গ্রামের মানুষ আমাদের সাথে অত্যন্তভাবে সম্পৃক্ত ছিল। গ্রামের মানুষ আমাদেরকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, তারা নিজে না খেয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। 1 ডিসেম্বর হবে। মাসিমপুর থেকে ব্রিগেডিয়ার ওয়াটকের অধীনে বিএম শের আমির সিং আমাকে বললেন যে আপনি তাড়াতাড়ি চলে যান কৈলাসহরে। কৈলাসহরে পৌঁছেছি এবং সেই কৈলাসহরে এসে আমার ট্রুপকে নিয়ে আমি রওনা হয়েছি। 3 তারিখ ভোরবেলা আমরা মুন্সিবাজার ক্যাম্প, মৌলভীবাজার যাইতে মুন্সিবাজার মাঝপথে পড়ে, সেই মুন্সিবাজার ক্যাম্প আমরা যুদ্ধ করব এবং সেটাকে আমাদের জয়যুক্ত করতে হবে যদি মৌলভীবাজারকে স্বাধীন করতে হয়। মৌলভীবাজার স্বাধীন, সিলেট স্বাধীন, এই এলাকার জন্য ওইটা একটা বিরাট বাধা ছিল। ওখানে অনেক বিরাট স্ট্রেংথ ছিল, সেই স্ট্রেংথটা ভাঙার জন্য ওই যুদ্ধটা অত্যন্ত জরুরি ছিল এবং সেই যুদ্ধের জন্য আমাকে বললেন। আমি বলার পরে আপনি আমাকে বললেন আপনি কত লোক দিতে পারবেন? বলে আমার এখানে 3,500 মুক্তিযোদ্ধা আছে। 3,500 মুক্তিযোদ্ধা যে আপনি তাইলে গ্রামে ধানের ক্ষেতের ফাঁকে ভিড়ে সন্ধ্যা থেকে ওদেরকে শোয়ায় দেন যাতে কেউ টের না পায়, তারা সেখানে থাকবে। এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা হলো। রাত 3টার দিকে যুদ্ধ শুরু হলো। ভোর হতে না হতে ইনশাআল্লাহ যুদ্ধ শেষ এবং তখনই ওই লেফটেন্যান্ট কর্নেল রাজশেখরন আমাকে বললেন যে আপনি আমাকে এখন সাহায্য করেন, আমার গ্রেনেডে অ্যাটাক করতে হবে। গ্রেনেডে অ্যাটাক করা হয়েছে। আর গ্রেনেডের হলো কি, যখন যুদ্ধ শেষ হয়ে যায় সেই মুহূর্তে আপনার যে বাংকারগুলো থাকে, বাংকারে কিন্তু ওরা লুকিয়ে থাকে। যুদ্ধের একটা নিয়ম, বাংকারে লুকিয়ে থাকে এবং বাংকার থেকে যে বাংকারের কাছে যাবে তাকে গুলি করে মারবে। এটা বুঝে দূর থেকে এক্সপার্ট লোক হইলে সেই শুধু ফেলতে পারবে গ্রেনেডটা যথাযথভাবে, এবং যথাযথভাবে গ্রেনেড ফেলেছিল বলে ওখানে লাশ পড়েছিল, অনেক মারা গেছিল। এটা হলো আমাদের একটা জয়, এটা একটা বিরাট জয়। যুদ্ধ একটার অনেকগুলোর মধ্যে এটা একটা জয় করা যুদ্ধ, তার মধ্যে ছিল অনেক আনন্দ। বাংলাদেশের পশ্চিমের একটি জনপদ হচ্ছে কুষ্টিয়া। এটি প্রথম দিককার যে 19টি বৃহত্তর জেলা তার একটি। সীমান্তবর্তী এই জেলা শহরের পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাসটা একটু ভিন্ন। যুদ্ধের সূচনা লগ্নেই
সেখানকার স্থানীয় জনগণ, ছাত্র জনতা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের সাধারণ অস্ত্র নিয়ে। সেই লড়াইগুলিতে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল আলম ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুদ্ধে আহত হয়েছিলেন। তিনি একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। ৮ নম্বর সেক্টরের অধীন এই লড়াইগুলোতে তিনি কিভাবে অংশগ্রহণ করেছিলেন, কিভাবে যুদ্ধ করেছিলেন, সেগুলোই শুনবো আমরা তার মুখ থেকে। ৭ই মার্চের ভাষণ, এটা হলো ঐতিহাসিক ভাষণ। এই ভাষণের ভিতর দিয়ে উনি স্বাধীনতার সমস্ত দিক নির্দেশনাও দিয়েছেন এবং বলতে গেলে যদি আমি হুকুম দেওয়ার নাও পারি তাও তোমাদের কাছে হুকুম রইল, তোমরা যার যা আছে তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তো এতে বাঙালিরা কিন্তু তার আসল উদ্দেশ্য, আসল নির্দেশনা পেয়ে গেল এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। আমাদেরকে যারা আমরা হল ছিলাম, আমাদেরকে সমস্ত এলাকায় এলাকায় যাওয়ার জন্য উনি নির্দেশ দিলেন। আমরা প্রথমে পাবনায় যাই, তারপরে কুষ্টিয়া জেলায় যাই, তাদেরকে মিটিং করে সমস্ত জনগণকে এক করে আমরা প্রস্তুত হতে থাকি। আমরা ভিতরে ঢুকে পাক আর্মির যেসব জায়গায় ক্যাম্প ছিল একটার পর একটা আমরা চেষ্টা করি তাদেরকেই করা। আমাদের অ্যাকচুয়ালি গেরিলা ওয়ারফেয়ার হিট অ্যান্ড রান। আমরা ওদেরকে পাক আর্মিদেরকে ব্যতিব্যস্ত রাখা এবং তাদেরকে আর্মস অ্যামুনিশন ধ্বংস করা, এটাই ছিল। আমরা যখন দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন দেখেছি গ্রামের প্রতিটা মানুষ সহায়তায় এগিয়ে এসেছে। আমাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করছে গ্রামের সাধারণ মানুষরা, এমনকি মেয়েরা পর্যন্ত জয় বাংলা স্লোগান দিচ্ছে। তারা বটি নিয়ে পর্যন্ত যারা যুদ্ধে পরাস্ত পাক হানাদার বাহিনী তাদেরকে তারা হত্যা করার জন্যও মহিলারা পর্যন্ত আসছে। তারা না খেয়ে আমাদের আশ্রয় দিছে। তাদের পরিবারের সকল সদস্য মিলে আমাদের মুক্তিযোদ্ধাদের কোথায় কোথায় রাখবে তারা ব্যস্ত হয়ে গেছে। এবং আমরা কিন্তু যুদ্ধ করেছি। শেষ যুদ্ধটা পাকশি হার্ডিং ব্রিজে, সেটা একটা মারাত্মক যুদ্ধ। 7ই-8ই ডিসেম্বর আমরা কুষ্টিয়ার অর্ধেক, দৌলতপুর, মিরপুর সব আমরা একে মুক্ত করেছি। 8 তারিখে আমরা ভেড়ামারা মুক্ত করে আমরা পাকশি হার্ডিং ব্রিজ পর্যন্ত দখল করছি। হার্ডিং ব্রিজের কাছে, বাঁকের কাছে আমরা রেল লাইন উপরে রাখছি, যত এর থেকে ঈশ্বরদী থেকে কোনো সামরিক বাহিনী যত মুভ না করতে পারে আর যশোর থেকে না আসতে পারে। ওই জন্যে যশোরের মধ্যে প্রতিমধ্যে রোডের ব্রিজগুলো আমরা উড়িয়ে দিয়েছি। আমরা ভোরে রাত্রি 3টার সময় পাক আর্মি বোঝাই করে একটা ট্রেন আসে এবং আমরা রেল লাইন উপরে ক্যামফ্লেক্স করে রাখছিলাম, ওখানে রেল লাইনটা পড়ে। তারপরে আমরা খবর পেলাম পাক আর্মি, আমরা চারিদিকে ঘিরে ফেলে 9টার দিকে আমরা যখন ফায়ার ওপেন করছি তখন পাক আর্মির মেজর বেরিয়ে আসছে, এসে বলছে মুক্তি তুম লোগ হাতিয়ার ডাল দো। তখন আমি এবং আমার কিছু সৈন্য আমরাও এগিয়ে গেছি। আমরা বলছি যে তুম লোগ হাতিয়ার ডাল দো, তোমাদের কিছু করা হবে না, জীবন্ত তোমাদেরকে পৌঁছায় দেবো আমরা। এরা শুনলো না শোনাতে আমাদের যুদ্ধ শুরু হলো। আমরা ইন্ডিয়াতে আমরা ওয়্যারলেসে জানালাম, ওরা বললো আমরা প্লেন কভারেজ দিচ্ছি, তোমরা ফ্রন্টে যেও না। কিন্তু দেখলাম যে গ্রামের মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ সব জয় বাংলা স্লোগান দিতে দিতে চলে আসছে। এখন তাদের উপরে পাক আর্মিরা গুলি চালাবে, এই জন্য কোনো মুক্তিযোদ্ধা বসে থাকতে পারে না। আমরাও আমাদের জীবন বাজি রেখে আমরা একটার পর একটা যুদ্ধ করছি। তারপরে দুপুর 12টা-1টার দিকে একটা গুলি আমাদের সামনে দিয়ে গেছে, ওদের হেভি ব্রাশ ফায়ারে আমার গুলি একটা হাতে লাগে প্রথম, আর একটা গুলি এই ডাইন হাতে লাগে, আমার হাতটা পড়ে যায়। আমার রক্তাক্ত অবস্থায় আমি বলি যে এটা বেঁধে আমাকে সরায় নেয়। আর আমার পিছের দিক দিয়ে যারা ছিল তাদেরকে গুলি লেগেছে পেটে, তারা কয়েকজন নিহত হয়। তো শেষমেশ যুদ্ধে বাঙালিরা জয়লাভ করে। পাক আর্মির প্রায় 27 জন নিহত হয় এবং পাক আর্মির যে 8 জন মতো জীবিত ছিল তাদেরকে ইন্ডিয়ান আর্মির কাছে সোপর্দ করা হয়। এবং বাংলাদেশের তখন এই ভেড়ামারা ব্রিজটা ওরা আর্মি বম্বিং করে উড়ায় দেয়। তাতেও আমাদের কুষ্টিয়ার পুরা এলাকা মুক্ত হয়ে গেছে। কুষ্টিয়া যশোরের অধিকাংশ এলাকা তখন মুক্ত হয়ে গেছে। আর 16ই ডিসেম্বর তো আপনারা জানেন সারা বাংলাদেশেই ওরা মুক্ত এবং ওরা আত্মসমর্পণ করে। এইভাবে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমরা বাংলাদেশকে মুক্ত করি। বঙ্গবন্ধুর ডাকে সমগ্র বাংলার সন্তানেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, তার জেলার সন্তানেরাও চুপচাপ বসেছিলেন না, তারাও লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন।
সেই লড়াইয়ে অংশগ্রহণকারীদের একজন হচ্ছেন ওয়াসিউজ্জামান লেনিন। আমরা এই বীর মুক্তিযোদ্ধার মুখ থেকে শুনব যুদ্ধকালীন সময়ের কথা। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ রেসকোর্স ময়দানে যখন দেন তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। 71 সালে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই 7ই মার্চের ওনার বঙ্গবন্ধুর জাতির জন্য বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ হয়ে জ্ঞান বিজ্ঞান দিকহারা হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য মনস্থ করি। 27 মার্চ রাত্রেবেলা আমরা ঢাকা শহর ছাড়ি। প্রথমে কলাতিয়া খান সাহেবের বাড়িতে উঠি। সেখান থেকে আমরা পাংশি নৌকা করে, আমাদের সাথে শেখ শহীদ ছিলেন, ইসমত কাদি গামা ছিলেন, আরও অনেকে ছিলেন। আমরা এক পাংশিতে করে চলে আমরা গোপালগঞ্জ চলে যাই। হেঁটে নৌকায় গোপালগঞ্জ যাই। গোপালগঞ্জ যাওয়ার পরে আমার বাবা প্রস্তুতি নেন কীভাবে যুদ্ধ করতে হবে। এলাকার লোকজনকে নিয়ে আলোচনা করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় আমার বাবা ইন্ডিয়াতে চলে গেলেন, আমাদের বাড়িঘর পুড়িয়ে দিলেন। মামাবাড়িতে গেলাম, মামাবাড়ি থেকে মায়ের মামাবাড়িতে গেলাম। সেখান থেকে পরে মামাতো ভাইদের সাথে সংযোগ হয়ে জুলাই মাসের লাস্টের দিকে আমরা ভারতে যাই। ভারতে যাওয়ার পথে মান্দারতলায় আমারই এক চাচতো ভাই, আকরাম নামে এক চাচতো ভাই, মান্দারতলা নামে একটা জায়গায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমার চোখের সামনে, আমি নিজের চোখে তাকে দেখেছি কীভাবে মারাটা গেল। তারপরে রাত 8টার সময় আমরা সেখান থেকে গিয়ে যাদবপুর হয়ে বাগদায় উঠি। পরে আবার আমি কল্যাণীতে এসে আবার নাম লেখে মুক্তিযুদ্ধে এবং বীরভূমে প্রশিক্ষণ করে ফিরে আসার পথে নভেম্বরের লাস্টের দিকে ফিরে আসার পথে ছুটি পরে আমার একটা